আরে জোড়া ফল, প্রচন্ড জলের একদম ফোঁটা আসছে গায়ের মধ্যে। আমার চশমা পুরো, মানে আমি কিছু দেখতে পাচ্ছি না। ও হো হো হো, একেবারে পাহাড়ের শেষ সীমানায় এসে দাঁড়িয়ে আছি। ম্যান্ডি, আমি জানি না তুই দেখেছিস কিনা, আমি অনেকের ভিডিও দেখেছি যারা রাঁচিতে এসে ভিডিও বানিয়েছে, কিন্তু এত জলের স্রোত এই নদী দুটোতে তারা কিন্তু দেখাতে পারেনি। মোরা খাই দাই ঘুরি ফিরি, আহা কি মোদের ছিরি। আবারও তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের এই রাঁচির পার্ট 2 তে। আমরা আবারও বেরিয়ে পড়েছি আজকে সাইট সিইং করতে। আজকে আমাদের অনেক ঘোরা আছে, Yes. অনেকগুলো ওয়াটারফলস এবং তার সাথে কিছু মন্দির তো আছেই। হ্যাঁ। আর তার সাথে যদি আরো কিছু আনাচে কানাচে পাওয়া যায়, চলো। আসলে গতকাল আমরা গেছিলাম জামশেদপুরের দিকে, আজকে যেদিকটা যাব সেদিকটা হচ্ছে ধানবাদের দিকে। তো ধানবাদের দিকে যে ফলস গুলো রয়েছে তার মধ্যে হুন্ডরু, তারপরে জোনা ফলস, সীতা ফলস, তাছাড়া আরেকটা যেটা মন্দিরের কথা বললো সেটা হচ্ছে রাজরাপ্পা মন্দির, যেটা ছিন্নমস্তার মন্দির, ওটা হচ্ছে রামগড় ডিস্ট্রিক্টে। ওটা নিয়ে কিন্তু আমার একটা প্রচন্ড ইন্টারেস্ট রয়েছে। ছিন্নমস্তার মন্দির আমরা কোনোদিন দেখিনি, তাই প্রথম যাব ছিন্নমস্তার মন্দির দেখবো আর তোমাদেরকেও ওখানে দেখাবো। শুনেছি প্যাড়া খুব ভালো না? প্যারাটাও আমরা ট্রাই করব। তো কাজেই একটু দেরি হয়ে গেছে আজকে বেরোতে, তবে আমাদের গাড়ি এসে উপস্থিত হয়েছে। রাজেশজি আজকেও আমাদের সাথে আছে। তাহলে চলো শুরু করা যাক। দিনটা ছিল 15ই আগস্ট, আর তার ঠিক একদিন আগে আমাদের খাইদাই ঘুরি ফিরি পরিবার পৌঁছে গেছিল জলপ্রপাতের শহর রাঁচিতে। যারা যারা ওই ব্লগটা এখনো দেখোনি তাদের জন্য আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিলাম, অবশ্যই দেখো। আর এই ভরা বর্ষায় সবুজে সবুজ হয়ে আছে রাঁচি শহর, আর আমাদের গাড়ি দুদিকে শাল পলাশের বুক চিরে এগিয়ে চলেছে আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। এখানে ঢোকার মুখে টোল দিতে হবে নাকি? হ্যাঁ, টোল নয়, 20 টাকা আমরা যে ঢুকছি টিকিট, আমাদের ঢোকার মানে জন্য টিকিট। ওই আর কি, আমরা তো বাইরের না। এন্ট্রি ফি। আমরা আজকের আমাদের এই সেকেন্ড দিনের প্রথম যে দ্রষ্টব্য স্থান জোনা ফলসে এসে পৌঁছেছি, কিন্তু বাদ সেধেছে হচ্ছে এই ওয়েদার। এই যে বৃষ্টি পড়ছে, অনেকটা দার্জিলিং ফিল হচ্ছে, তাই না? হ্যাঁ, ঠান্ডাটা নেই কিন্তু বৃষ্টি রয়েছে, আর পাশে বিশাল বড় বড় গাছ, মেনলি শাল গাছ এখানে। আর এই যে এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া, আর এদিকটায় হচ্ছে সিঁড়ি। এখান থেকে আমাদের উপর দিকে উঠে যেতে হবে। ওই যে পিছনে সবাই উঠছে, ওখান থেকে গিয়ে আবার নেমে ফলস আছে ইত্যাদি। এখানে দোকানপত্র আছে, সেইটারই নিচে আমরা একটু দাঁড়িয়েছিলাম। এবার আমরা আমাদের পর্বতারোহণ শুরু করবো। চলো। নো পলিথিন জোন অ্যাকচুয়ালি। এখানে এসো। আচ্ছা, সিঁড়িগুলো কিন্তু মারাত্মক পেছল হয়ে আছে, ওই জন্য খুব সাবধানে উঠবে তোমরা যারাই উঠবে। বৃষ্টি পড়ছে, জঙ্গলের ভিতর দিয়ে আমরা চলেছি। জোনা ফলসে এসে রিদি ডাব খাবে করছিল, তাই ডাব নেওয়া হচ্ছে ওই যে ওইদিকে। উঠছে না, উঠেছে, ভালো। এই জোনা ফলসটার কিন্তু একটা অন্যরকমের তাৎপর্য আছে। জোনা ফলসে শুনেছি ওখানে একটা খুব পুরনো টেম্পল আছে, যে টেম্পলটা তৈরি করেছে রাজা বলদেব দাস বিড়লা। প্রায় 100 বছরেরও বেশি পুরনো এই টেম্পল। তো এই জোনা ফলসের উপরে কিন্তু বুদ্ধিজমের একটা আলাদা ছায়া আছে। সেই কারণেই, যেহেতু জোনা ফলসের উপরে গৌতম বুদ্ধার টেম্পল রয়েছে এবং সেখানে বুদ্ধিজম প্র্যাকটিস করার মতো বেশ কিছু মানুষ রয়েছে, সেই কারণে জোনা ফলস যে পাহাড়টার উপরে রয়েছে সেই পাহাড়টার নাম কিন্তু গৌতম হিলও বলা হয়। এই জোনা ফলসে নামতে গেলে প্রায় 722টা সিঁড়ি নামতে হয়। আমরা এখনো যাইনি, কারণ ভাবলাম এখানে একটু হল্ট করে নিই, একটু চা খেয়ে নিই। সকালে খেয়েছিলাম চা, কিন্তু তারপরে যে একটু এনার্জি নেওয়ার জন্য, জোশ নেওয়ার জন্য, কারণ সিঁড়িগুলো তো সবই সিমেন্টের সিঁড়ি, তো স্লিপারি একটু জলের জন্য। জলটা খুব একটা ম্যাটার করে না, কিন্তু স্লিপারি। তো আমরা ভাবলাম আমাদের একটু এনার্জি নিয়ে নেওয়ার জন্য রিদি খাচ্ছে ডাব, আর আমরা খেয়ে নেবো একটু দুধ চা। আর এখানে দেখছি গরমা গরম ছোট ছোট পাকোড়া ভাজা হচ্ছে। তো আমরা একটু চা আর পাকোড়া খেয়ে এখান থেকে বৃষ্টি হোক না হোক আমরা স্টার্ট করব। আশা করি আমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো দেখা যাক জোনা ফলস। ঢ্যানটানা, এই যে চলে এসছে আমাদের গরমা গরম পকোড়া আর সাথে লঙ্কা। পকোড়াটা ভেজেছে।
গরম। একদম গরম, জাস্ট কড়াই থেকে তোলা পাকোড়া। এই দেখো আমরা সিঁড়ি দিয়ে নামছি। হ্যাঁ, চারিদিকে এরকম পাহাড়ে ঘেরা। ম্যান্ডি যেরকম বললো 700টা সিঁড়ি, তাই না? 700, হ্যাঁ 722টা লেখা আছে, 22টা দেখা যাক। অতিক্রম করে আমাদের নামতে হবে। নামার সময় তো কোনো অসুবিধা হচ্ছে না, ওঠার সময় কত বাচ্চা কাচ্চা দেখো, ওরা সব নেমেছিল। দেখ আবার আওয়াজ করছে। প্রথম আমরা দর্শন পেলাম জোনা ফলসের। আওয়াজ তো অনেক আগে থেকেই পাচ্ছিলাম। এই ওপরে সিঁড়ি থেকে নেমে এইরকম একটা ভিউ পয়েন্ট রয়েছে এদিকে, আর নিচে আরো যাওয়ার জায়গা রয়েছে। আপাতত প্রথমে আগে ভিউ পয়েন্টটায় যাব। এই যে লেখা আছে জোনা ফলস। ওয়েলকাম টু জোনা ফলস। উপর থেকে পড়ছে, অঝোর ধারায় ঝরছে। ওহো, আগেই বললাম রাঁচি থেকে 35 কিলোমিটার দূরে হচ্ছে এই জোনা ফলস। গুঙ্গা রিভার যখন রাদু রিভারের ওপর দিয়ে এসে এরকম ভাবে একটা ফল ডাউন হয়, তখনই তৈরি হয় এই জোনা ফলস। তো এখানে দুখানা নদী স্ট্রিম রয়েছে, সেটা হচ্ছে একটা গুঙ্গা রিভার আর একটা রাদু রিভার। ওয়াও। প্রচন্ড জলের একদম ফোঁটা আসছে গায়ের মধ্যে। আমার চশমা পুরো, মানে আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি জানি না এখানে আমি অ্যামেজিং। মনসুন ছাড়া এটা কখনোই এরকম ফিল হবে না। আমি কিছুক্ষণ আগে যারা নামছিল তাদের মধ্যে দেখছিলাম কয়েকজন তোয়ালে নিয়ে নাম, যাই বললাম হয়তো তারা টান টান। না ওখানে করা যায়, ওই জায়গাটায় নামা যায়, ওই দিকটায় একটু ফ্ল্যাট হয়ে গেছে ঝর্ণাটা নামার পরে। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। চলো চলো চলো, খুব সাবধানে নামতে হবে, রেলিং ধরে ধরে একদম। বাহ, একদম তো ঝর্ণার কাছাকাছি চলে এলাম, একদম নিচে চলে এলাম। তাহলে চলো, ঝর্ণার জলে মুখ ধুতে হবে মনে হচ্ছে। চলো চলো। कौन है ये लोग? এখানে ক্রমাগত মাইকিং করে চলেছেন এই দাদা, যাতে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট না হয়। তোমাদেরকে যে গল্প করলাম না যে গঙ্গা রিভার রাধু রিভারের উপর দিয়ে এসে এই স্ট্রিমটা তৈরি করেছে, ওই দেখো রাধু রিভার আসছে কিরকম, ওইখান থেকে আসছে এই তো। কিরকম রিপলিং ওয়াটার হয়ে ওইখান থেকে পাথরের উপর দিয়ে হয়ে আসছে রাধু রিভার। আর এদিক দিয়ে আর যেটা ঠিক এদিকে যেটা আসছে সেটা হচ্ছে গঙ্গা রিভারের ফলস। এই দুটো একসাথে হয়ে এই পুরো স্ট্রিমটা তৈরি হয়েছে। তারপরে দেখো এদিকে ওই স্ট্রিমটা। ও, আমরা একটু একটু করে উঠছি, একটু একটু করে দাঁড়িয়ে আমরা একটু রেস্ট নিচ্ছি, কারণ 700 সিঁড়ি। এই যে দেখো, রি একবার উঠছে নামছে, কি মজা। আর আমাদের নিঃশ্বাস ফুলে টুলে একাকার কাণ্ড। তো এই যে জোনা ফলসের যে পাহাড়টায়, এটাকে বুদ্ধ পাহাড়ও বলা হয়, তার কারণ এই বুদ্ধ মন্দির। পাহাড়ের গা থেকে বানানো ছোট্ট এই বুদ্ধ মন্দির। নিম্বু পানি, নিম্বু পানি না নিম্বু স্প্রাইট? না না, এটা শুধু জল। হ্যাঁ খাও, ভালো বানিয়েছে। সুস্বাদু। জোনা ফল থেকে 700 সিঁড়ি, নামা ওঠা 1400 সিঁড়ি। এরকম প্লাস্টিকের গ্লাস বোতল ডাস্টবিনে ফেলো তোমরা, কিন্তু হাসির বিষয় হচ্ছে ডাস্টবিন উপচে গেছে, বাইরেই পড়ে আছে সমস্ত কিছু চারিদিকে। আঁকাবাঁকা সড়কটা চলে গেছে বহু দূর। দুধারে শাল আর গাম্বার গাছের বুক চিরে আমাদের এই সরু রাস্তা নিয়ে চলেছে জোনা ফলস থেকে সীতা ফলসের উদ্দেশ্যে। দূরত্ব 5 কিলোমিটার। এই যে আমরা এসে উপস্থিত হয়েছি সীতা ফলস। আচ্ছা, এটা হচ্ছে সীতা ফলসে যাওয়ার রাস্তা। আর এইখানেও কিন্তু পার হেড 10 টাকা করে নিল, আর 4 হুইলার গাড়ির জন্য কিন্তু 30 টাকা করে পার্কিং চার্জ। এখানে তো বলছে 500। 500 একবার গুনতেই হবে।
বলছিস? ওই দেখো ওখানে রিল চলছে, কি চলছে ওখানে। দেখো আরেকজনকে দেখো। প্রথম দর্শনেই সবার মন জয় করে নেবে এই সীতাফল। সুবর্ণরেখারই একটি উপনদী রাদু নদীর ওপর সৃষ্ট এই নয়নাভিরাম সীতাফলসের উচ্চতা 144 এই ফুট। যে জায়গাটা দিয়ে আসছো তোমরা, এখানে জায়গাটাও কিন্তু খুব সাবধানে হাঁটতে হবে, মানে পড়ে গেলে চোট টোট লাগতেই পারে। খুব সাবধানে কিন্তু এদিক ওদিক চলাফেরা করতে হবে এই সীতাফলসে। নিচু উঁচু অনেক রকম জায়গা আছে। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা, অঞ্চল সঞ্চিত গৈরিকী স্বর্ণে, গিরি মল্লিকা দোলে কুন্তলে কর্ণে, তনুভারী যৌবন তাপসী অপর্ণা ঝর্ণা। বিশাল স্রোত জলের উপর থেকে পড়ছে, এত জল গ্রীষ্মকালে আর শীতকালে এলে কিন্তু তোমরা দেখতে পাবে না, তাই বর্ষাকালে আসাটা ইম্পর্টেন্ট। পাহাড়ি ঝর্ণা জঙ্গলের রহস্য ভেদ করে পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে। অসাধারণ লাগছে কিন্তু বাইরের ওয়েদারটা, তাই না? দারুণ দারুণ অসাধারণ। আমার চুলটা এত ভিজে গেছে যে আমি একটা টাওয়েল নিয়ে বসে আছি চুল শুকানোর জন্য। আর এই হচ্ছে বাইরে ওয়েদার, বৃষ্টি পড়ছে, তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটছে। সীতা ফলস দেখে আমরা বেরোলাম, এবার হন্ড্রু ফলসের দিকে যাচ্ছি। এই দুটি ফলস দেখার পরে হন্ড্রু ফলসে যাওয়ার রাস্তাটা কিন্তু ভারী ইন্টারেস্টিং লাগবে তোমাদের। সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে হৃদয় কেমন করে, ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়, মনের তোর ভাবনায় ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়, কোন স্বপনের প্রহরী মোর প্রেমেরও প্রহরী, মন মনের বাংলায় নাচি নাচি ঘুরি উড়ি ঘুরি ঘুরি ঘুরে যায়, মন হারানোর ঠিকানায় আগুনেরও মোহনায়। নিচু সমতলের মতো একটা ভূমিদেশ থেকে আস্তে আস্তে মালভূমির গা বেয়ে তোমাদের গাড়ি যখন উপরের দিকে উঠতে আরম্ভ করবে না, তখন ঠিক মনে হবে তোমরা পৌঁছে গেছো দার্জিলিং বা সিমলা। আমরা এসে পৌঁছেছি দশম ফলসে, বাট বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে 4টের পরে এই যে সিঁড়ি দিয়ে নামতে হয় দশম ফলসের দিকে, সেইটাকে বন্ধ করে দিয়েছে। তো ওখানকার দাদারাই বললো যে এই দিকে আসতে, ফলসটার বাঁ দিক দিয়ে যে রাস্তাটা আছে ওইখান দিয়ে যেতে, গিয়ে বললো যে ওখান দিয়ে গিয়ে আগে ডান দিকে গেলে ফলসের নিচের দিকটা দেখা যেতে পারে, তাই আমরা সেটাই যাওয়ার চেষ্টা করছি। সুবর্ণরেখা নদীর ওপর তৈরি হওয়া এই ওয়াটারফলস, যেটার নাম হন্ড্রু ওয়াটারফলস, সেটা হচ্ছে 34th হাইয়েস্ট ওয়াটারফলস অফ ইন্ডিয়া। এখনো ভিতরে কিছু লোকজন রয়েছে, আমরা বাইরে থেকেই আজকে দেখব এই হন্ড্রু ওয়াটারফলস। প্রচুর গাড়ি, প্রচুর লোক এখানে রয়েছে, অনেকে নেমেছে, অনেকে নামতে পারেনি। জানি না কোথায় যাচ্ছি, বাট যাচ্ছি। একজন বলল যে ফলসটা নাকি দেখা যেতেও পারে এদিক দিয়ে নামলে। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রায় একটু ছোট্ট ট্রেক আছে, ওটা করে আওয়াজ তো শোনাই যাচ্ছে। মেন অ্যাট্রাকশন বলে কথা হন্ড্রু ফলস। আসলে আমাদের কারোরই তো অভ্যেস নেই এরকম ফলস নামা ওঠা করা, তাই একটু দেরি হয়েছে প্রত্যেকটা ফলসে নামতে উঠতে। ছোট্ট ট্রেক হচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে কি? ইয়েস, হন্ড্রু ফলস। বৃষ্টি পড়ছে, ওই দিক দিয়ে মানুষজন নেমেছিল যারা সিঁড়ি দিয়ে নামতে পেরেছে। ওই যে আমি জানি না, এখান থেকেও মনে হয় জিপ লাইন বা রোপওয়ে কিছু একটা চলে,
আপাতত ওগুলো বন্ধ আছে, কারণ বর্ষায় এগুলো এখন চলে না। আপাতত আমি আর বেশি দূর নামার চেষ্টা করছি না, এখানেই যতটা দেখতে পেয়েছি। ওই যে কুন্ড্রু ফলস, বর্ষায় সুবর্ণরেখা নদী ওপর সৃষ্ট একটা ফলস, যেটা রাঁচির একটা মূল আকর্ষণের মধ্যে পড়ে। ও হো হো হো, একেবারে পাহাড়ের শেষ সীমানায় এসে দাঁড়িয়ে আছি তোমাদের জন্য এই ফলসটা দেখাবো বলে। একটা সাবস্ক্রাইব তো বানতা হয় না, তাই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, খাইদাই ঘুরি ফিরি দেখতে থাকো। এই জায়গাটা অত্যন্ত ডেঞ্জারাস। এখান থেকে এসে এই যে ফলসটা পড়ছে, এটা 144 ফিট উঁচু থেকে পড়ছে এই জলধারাটা। এখানে অবশ্যই আসাটা আমি সাজেস্ট করবো না কোনোভাবেই, শুধুমাত্র তোমাদের জন্য। এই দেখো, এইটা হচ্ছে এন্ড, আমার পা রয়েছে, এরপরে কিন্তু পুরো খাড়াই এই জলপ্রপাত। রাঁচি অবশ্যই আসা উচিত, আর এলে এই বর্ষার সময় তোমরা আসবে। আজকে মোটামুটি আমাদের ফলস দেখার পালা এখানেই শেষ হচ্ছে। ওখান থেকে আমরা যাব রাজরাপ্পা, রামগড় ডিস্ট্রিক্টে। আমাদের গাড়ি এবার আমাদের নিয়ে ছুটে চলল রাজরাপ্পা ফলস, রাঁচি থেকে যার দূরত্ব প্রায় 70 কিলোমিটার। আর সেখানেই রয়েছে আমাদের বহু প্রতীক্ষিত প্রথমবারের জন্য দেখা মা ছিন্নমস্তার মন্দির। कितना बजे तक खुला रहता है मंदिर? চুড়ি কিনবো। হ্যাঁ, 7 बजे तक खुला रहता है। এই যে এখানে সমস্ত পুজো সামগ্রী পাওয়া যাচ্ছে, যারা পুজো দিতে চায় তারা এখান থেকে পুজো দিতে পারে। আর আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে এখানে পেয়ারা পাওয়া যাচ্ছে, দারুণ দারুণ সুন্দর সুন্দর পেয়ারা পাওয়া যাচ্ছে। আমরা প্যারার রাজ্যে চলে এসছে। মন্দির জানে কা মার্গ। কত রকম রঙের সিঁদুর, দেখ এগুলো সব সিঁদুর তো। হ্যাঁ, লালের আবার কত রকম শেডস আছে, অভ্র দেওয়া। রাস্তাটা বেশ ঢালু। আর এই যে এদিক থেকে ভৈরবী নদী আসছে, তাই না? আর ওদিকে গিয়ে দামোদরে পড়ছে। মন্দিরের পাশে ঢাল হয়ে নেমে যাওয়া রাস্তা আর তার সারিবদ্ধ ঘিঞ্জি দোকানগুলো দেখলে বোঝার উপায় নেই তার পিছনে বয়ে চলেছে দুই নদীর বিস্তীর্ণ সংযোগস্থল। দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। আর এই বর্ষায় গোধূলি বেলায় এই জায়গাটা হয়ে উঠেছিল অত্যন্ত মায়াবী। ম্যান্ডি, আমি জানি না তুই দেখেছিস কিনা, আমি অনেকের ভিডিও দেখেছি যারা রাঁচিতে এসে ভিডিও বানিয়েছে, কিন্তু এত জলের স্রোত এই নদী দুটোতে তারা কিন্তু দেখাতে পারেনি। এত জলের স্রোত একমাত্র বর্ষাকালেই থাকে। অতি অবশ্যই তোমরা আমাদের ভিডিওটা বাকিদের সাথে শেয়ার করো। আর তোমাদেরকে অবশ্যই বলবো, এই জুলাই অগস্ট মাসে, মানে যেটা ভরা মনসুনের সময়, সেই সময় রাঁচিতে এসো। ভীষণ সুন্দর জলপ্রপাতগুলো, তো ভীষণ সুন্দর। তাছাড়া মালভূমির উপরে যে জঙ্গলগুলো রয়েছে, সবুজে সবুজ, ভীষণ একটা অপূর্ব মানে মনোরম দৃশ্য খুঁজে পাবে। গর্ভগৃহের ভিতরে ছবি তোলা একেবারেই নিষিদ্ধ, তাই আমরা দর্শন সেরে মন্দিরের বাইরের প্রাঙ্গণটাই ঘুরে ফিরে দেখলাম। আমরা চলে এসেছি রাজারাপ্পা মন্দিরে, যেখানে দেবী রয়েছেন মা ছিন্নমস্তা। এবং মা ছিন্নমস্তা হচ্ছে 10 মহাবিদ্যার এক দেবী, যাকে তন্ত্র সাধনা দ্বারা পুজো করা হয়। মেনলি এখানে যত তান্ত্রিকরা আছে তারাই পুজো করেন, সাধারণ মানুষ এসে পুজো করে। কিন্তু আমাদের বিশ্বাস 10 মহাবিদ্যার যে দেবী হয় তাদেরকে এত সহজে পুজো করা যায় না, মানে সাধারণ মানুষ এত সহজে তারা পুজো করতে পারে না। তাই আমরা এখানে দেবী দর্শনই করে গেলাম। দেবী এখানে উপবিষ্ট রয়েছেন প্রতিক্রিয়ারত কামদেব এবং রতির উপরে, এবং তারা রয়েছেন পদ্মের উপরে। এবং দেব ঘর থেকে বেরোচ্ছে 3টে রক্তের স্রোত। সেই 3টে রক্তের স্রোতের মধ্যে একটি কাটা যে মুন্ডুটি রয়েছে, সেই মুন্ডুটি একটি ধারা পান করছে, এবং বাকি তার সাথে সহযোগী আরো 2জন রয়েছে, তারা পান করছে বাকি আরো 2টি ধারা থেকে। এই হচ্ছে দেবীর সম্পূর্ণ চেহারার বিবরণ, এবং এটি এখানে রয়েছে খুব জাগ্রত দেবী আমার মনে হলো। এবং এই মন্দিরটা তৈরি হয়েছে প্রায় 1000 বছরেরও পুরনো, এবং অনেক ডাইনাস্টি, মানে রাজবংশ যারা আছে, অনেক ডাইনাস্টি ধরে পরের পর এই মন্দিরের দায়িত্ব পরের পর এটা থেকেছে। এখানে এসে যেটা দেখতে পেলাম, যেটাকে খুব ভাগ্যবান মনে করছি। তোমরাও আসলে অতি অবশ্যই দেখো। এবং এটা সন্ধেবেলা 7টা অবধি খোলা থাকে, তো সেই কারণে সকালবেলা না পারলে সন্ধ্যের দিকেও এসে দেখা যায়। কিন্তু এবং সকালবেলা যতটা ভিড় থাকে, সন্ধ্যের দিকে কিন্তু ভিড় কিছুটা হলেও একটু কম থাকে। এবং আরেকটা বিষয় হলো, এই দেবীর কিন্তু এখানে এখনো বলি প্রথা চালু রয়েছে, ফলে মহিষ বলি এবং
ছাগ বলি সবই কিন্তু এখানে হয়। ভালোই দর্শন হলো বলে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এখানে শুধু কিন্তু মা ছিন্নমস্তারই মূর্তি রয়েছে তা নয়, এখানে আরো 10টি দেবদেবীর মূর্তি রয়েছে। আর মা যেখানে থাকেন তার ভৈরবের মূর্তি তো অবশ্যই থাকে, তাই শিবলিঙ্গ রয়েছে, যেখানটাকে বলা হয় যে সেখানটা নারকেল বলি দেওয়ার স্থান। তো সবাই সেখানে গিয়ে নারকেল ফাটিয়ে শিবের পুজো দেন। মন্দির থেকে বেরিয়েই একদম উল্টো দিকেই ভাইদের দোকান। এখানে প্যাঁড়া পাওয়া যাচ্ছে বিভিন্ন দামের বলবো না, বিভিন্ন ধরনের প্যাঁড়া আছে, বাট দাম সবার একই রকম, 250 ग्राम 100 টাকা। आपका दुकान है ये? आपका नाम बताइए। रामलाल यादव। कब से है आपका ये दुकान? हाँ, 30-35 साल तो हो ही चुका है दुकान में। बहुत बढ़िया। আমাদের রাজারাপ্পা মন্দিরে পুজো দেওয়া ঠিক বলবো না, রাজারাপ্পা মন্দির দেখা, আর ওদিকটা রাজারাপ্পার যে ফলসটা পড়েছে ভৈরবী নদী দামোদর নদের উপর, সেটা দেখা অলমোস্ট কমপ্লিট। সন্ধে হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে হোটেলের দিকে ফিরবো। ব্যাস, তারপর আর কি, আমাদের গাড়ি আমাদেরকে হোটেলের সামনে নামিয়ে দিয়ে চলে গেল, আর আমরাও আস্তে আস্তে ডিনার শেষ করে আমাদের হোটেলে ফিরে এলাম। আর তোমরা যারা আমাদের এই গোটা ভিডিওটা দেখলে তারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে। কিভাবে জানো? একটা সাবস্ক্রাইব করে দিয়ে।